নাম জুনায়েদ খান। আজ আমি আমার যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি একটি কালো জাদুর ঘটনা। এই কালো জাদু আমাদের সাথে যা কিছু করেছে, আমরা যে সমস্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তার সবটুকুই আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে বর্ণনা করব। তারপর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন আমি যেটাকে কালো জাদু বলছি সেটা কি আসলেই কালো জাদু ছিল নাকি সম্পূর্ণ অন্য কিছু। আমরা আগে অনেক বছর ধরেই বিদেশে থাকতাম। হঠাৎ করে বাংলাদেশে আসার প্রোগ্রাম হলো। সবার আগে আমাদের থাকার জন্য একটা বাড়ির ব্যবস্থা করা হলো, কেননা দেশে আমাদের থাকার মতো কোনো বাড়ি নেই। একজন ব্রোকার আমাদের বিভিন্ন বাড়ির ভিডিও পাঠাতো এবং এভাবেই আমরা বাড়ি দেখে পছন্দ বা অপছন্দ করতাম। পরে এমন একটা জায়গায় বাড়ি পাওয়া গেল যা প্রথম নজরেই আমাদের পছন্দ হয়ে গেল। আমি বাড়ির ঠিকানা বলতে অপারগ, যেহেতু বাড়িটি বর্তমানে আমার নিজের না। ওই বাড়িটা পুরোপুরি আসবাবপত্রে সাজানো ছিল, এমনকি বাচ্চাদের খেলনা পর্যন্ত ভেতরে রাখা ছিল। আমি এমনিতে অনেক আসবাবপত্র সহ বাড়ি দেখেছি, কিন্তু এভাবে বাচ্চাদের খেলনা, সাইকেল আর প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস সেখানে মজুদ ছিল। এমন মনে হচ্ছিল কেউ খুব বেশি তাড়াহুড়োর মধ্যে এখান থেকে যেন পালিয়েছে। আমি যখন বাড়ির দাম জিজ্ঞেস করলাম, ব্রোকার আশ্চর্যজনকভাবে অনেক কম দাম চাইল। লোভে পড়ে গেলাম। যদিও এর দাম বেশ যৌক্তিকই ছিল, তবু আমি দর কষাকষির জন্য তাকে অনেক রকম অফার দিলাম। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পরেই তার ফোন এলো। স্যার, আপনি টোকেন পাঠান, আমি দেখছি। আমি টোকেন পাঠিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল হয়তো এটা ফেরত চলে আসবে। এত কম দামে ওই বাড়ি কিভাবে বিক্রি হতে পারে? কিন্তু কিছুক্ষণ পরেই কনফার্মেশন মেসেজ আসলো। স্যার, আপনার টোকেন কনফার্ম হয়ে গেছে। এখন আপনি বলুন পেমেন্ট কবে করবেন আর আপনি বাংলাদেশ কবে আসছেন। আমার জন্য এটা অনেক বড় একটা ধাক্কা ছিল। আমার মনে হয়েছিল হয়তো আবার দরদাম হবে, কারণ আগেই বলেছি বাড়ির মালিক অলরেডি অনেক যৌক্তিক এবং ভালো দামই চাইছিল। অর্থাৎ যে রেটে আমার কেনা উচিত ছিল সে তত টাকা দাবি করেছিল। আমি তো সত্যি বলতে এমনিতেই একটা আন্দাজে দাম বলেছিলাম, কিন্তু যখন ব্রোকার জানালো যে এই রেটেই আপনার ডিল ফাইনাল হয়ে গেছে, তখন আমি কিছুক্ষণ ব্রোকারকে কোনো জবাব দিতে পারলাম না। আমি চিন্তায় পড়ে গেলাম, আসলে কিভাবে হচ্ছে এসব এত সহজে, যেখানে সম্পত্তির বিক্রেতা কখনো এই দামে রাজি হবে না। আমি ব্রোকারকে কিছুক্ষণ পর ফোন করলাম এবং এই ব্যাপারে জিজ্ঞেস করলাম। আমি তাকে একজন কাছের মানুষের মতো করেই প্রশ্ন করেছিলাম, ভাই বলো তো দেখি, আসলে এই বিক্রেতা এত তাড়াতাড়ি রাজি হলো কি করে? আমার তো মনে হয়েছিল সে আরো বেশি টাকা চাইবে। ব্রোকার বলল, আসলে বিক্রেতার তাড়া আছে, আর কোনো একটা দরকার আছে যার কারণে সে বাড়িটা এত সস্তায় বেচে দিচ্ছে। নইলে এমনিতে তো আপনি বাড়ি দেখেই নিয়েছেন, বাড়িতে সেই অর্থে তেমন কোনো প্রবলেমই নেই। যখন আমি ব্রোকারের এই ভাষা কথা শুনলাম, তখন আমার একটু স্বস্তি এলো। আসলেই কখনো কখনো বিক্রেতার এত বেশি দরকার থাকে যে অনেক বেশি দামের জিনিসও সে সস্তায় বেচে দিতে রাজি হয়। যাই হোক, আমি তাকে আবারও বায়না পাঠালাম এবং আসার তারিখটা জানিয়ে দিলাম। আমি আমার পরিবারের সাথে যখন বাংলাদেশে ল্যান্ড করলাম, তখন সবার আগে আমি আমার পরিবারকে প্রথমেই আত্মীয়দের বাসায় রেখে আসি এবং ব্রোকারের অফিসে চলে যাই। তারপর সেই ব্রোকারকে সাথে নিয়েই ওই বাড়িটা প্রথমবার দেখতে গেলাম। ওই বাড়িটা ভিডিওতে যতটা সুন্দর ছিল, আসলে বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, মালিক কোথায়, আমাকে মালিকের সাথে দেখা করিয়ে দাও, সে বলল, স্যার উনি তো ট্রান্সফারের দিনই আসবেন, ওনার শরীর ঠিক নেই, এই কারণে আমি ওনাকে ডাকতে পারছি না। আমার মনে হলো যখন মালিক নিজেই দেখা করতে চাচ্ছে না, তখন আমার আর এই জেদ দেখানোর দরকার কি? আমি তো তার কাছ থেকে শুধু এটা জানতে চাচ্ছিলাম যে বাচ্চাদের খেলনা পর্যন্ত সে এইখানে কেন রেখে গিয়েছে। আসবাবপত্রের বিষয় পর্যন্ত না হয় বোঝা যায়, কিন্তু বাচ্চাদের কাপড়, খেলনা, তাদের ব্যবহারের জিনিসপত্র, এমনকি মহিলাদের কাপড় যে আলমারিতে ছিল সেটাও সেভাবেই আছে। শুধু এই অদ্ভুত জিনিসটাই আমাকে উদ্বেগের মধ্যে ফেলে দিচ্ছিল। কিন্তু যেহেতু ডিল হয়েই গিয়েছিল, তাই আমি আপাতত সব জিনিসকে উপেক্ষা করলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা, আমি তো এটা নিয়েই ফেলেছি, আমার জন্য এটাকে তুমি মঙ্গলকর করো। তারপর আমি কিছুক্ষণের জন্য আমার আত্মীয়দের বাসায় গেলাম। স্ত্রী, ছেলে আর কন্যাকে নিয়ে ফিরে এলাম। আমার মেয়ে এসেই দেখে তার সব পছন্দের পুতুলগুলো সেখানে রাখা আছে। সে মুহূর্তেই
ওই ঘরটা পছন্দ করে ফেললো আর যেতেই খেলনা দিয়ে খেলা শুরু করলো। আমার ছেলেও তার ঘর পছন্দ করে ফেললো, যেখানে আগে থেকেই প্লে স্টেশন রাখা ছিল, জগিং মেশিন রাখা ছিল, বক্সিং গ্লাভস, ব্যাডমিন্টনের র্যাকেট, মানে খেলাধুলার প্রত্যেকটা জিনিস সেখানে আগে থেকেই মজুদ। এমন মনে হচ্ছিল ওই লোকগুলো 1 সেকেন্ডের নোটিসে এখান থেকে বেরিয়ে পালিয়েছে। আমি যখন ব্রোকারকে জিজ্ঞেস করলাম, এই বাড়ি পরিষ্কার কে করিয়েছে, ব্রোকার বলল, স্যার, চাবি আমার কাছেই ছিল, আমি এসব পরিষ্কার করিয়েছি। তারপর যখন ট্রান্সফারের দিন এলো, আমি অফিসে পৌঁছে গেলাম। সেই অদ্ভুত মালিক তখনও আসেনি। সে ঠিক তখনই এলো যখন ট্রান্সফারের টাইম হয়ে গেল। সে এলো, আমার সাথে হাত মেলালো। আমি তাকে অনেক প্রশ্ন করতে চাচ্ছিলাম, কিন্তু সে ট্রান্সফার করিয়েই আমার কাছ থেকে পে অর্ডার নিল এবং চলে গেল। সে একবারও ফিরে তাকালো না। আমি খুব অবাক হচ্ছিলাম এই ভেবে যে কি ধরনের অভদ্র আর অসামাজিক লোক। আমি তার সাথে কথা বলারও চেষ্টা করেছিলাম, কিন্তু সে শুধু হ্যাঁ বা নাতে মাথা নেড়েছিল। মনে হচ্ছিল সে খুব চিন্তিত বা ভীত। যাই হোক, তারপর আমরা 2-3 দিন পরই ওই বাড়িতে সম্পূর্ণভাবে উঠে গেলাম। আমাদের খুব বেশি পরিশ্রম করতে হলো না। আমাদের নিজেদের আসবাবপত্র বা জিনিসপত্র তেমন কিছুই ছিল না। ভেবেছিলাম বাংলাদেশে গিয়ে নতুন করে কিনে নেব, দরকারই পড়ল না। কিন্তু আমাদের জীবনের আসল পরীক্ষাটা শুরু হলো এরপর। আমি, আমার স্ত্রী আর আমাদের 2 বাচ্চা, এই ছিল আমাদের পরিবার। যেহেতু আমার এখানে একটা নতুন ব্যবসা শুরু করার কথা ছিল, এই কারণে আমি তখনও কোনো কাজ শুরু করতে পারছিলাম না। 1-2 মাস বিশ্রাম করার পর আমি ভেবেছিলাম এটার ওপর কাজ শুরু করব, ব্যবসা করব। এই কারণে আমি বাড়িতেই থাকতাম। বাচ্চাদেরও আমি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম। কিন্তু কাকতালীয়ভাবে তখন গরমের লম্বা ছুটি চলছিল। ঠিক এই কারণে বাচ্চারাও সারাদিন বাড়িতেই থাকতো। যখন আমরা বাড়িতে উঠলাম, তখন আমাদের এক প্রতিবেশী এলেন। তিনি বাড়ির বেল বাজালেন। আমি একজন দারোয়ান রেখে দিয়েছিলাম, সেই এসে জানালো, সাহেব, আপনাকে বাইরে কেউ ডাকছেন। আমি যখন বাইরে গেলাম, দেখলাম এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, যাকে প্রথম দেখায় বেশ মার্জিত এবং ভদ্র একজন মানুষ মনে হচ্ছিল। তিনি হঠাৎ আমাকে হাত ধরে বাইরে ডেকে নিলেন। আমি খুব অবাক হলাম। আসলে তিনি আমাদের পাশের বাড়িতেই থাকতেন। তিনি আমার কাছে জানতে চাইলেন, আপনারা কারা? আগে যে এই বাড়িতে চৌধুরী সাহেব থাকতেন, আপনারা কি তার কোনো আত্মীয়? না না। আচ্ছা, আমি তো আসলে ওই সমবেদনা জানানোর জন্য এসেছিলাম। আমি অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কিসের সমবেদনা? তিনি বললেন, আসলে চৌধুরী সাহেবের 2 জোয়ান ছেলে ছিল, যাদের এই বাড়িতেই মৃত্যু হয়। তাদের মৃত্যুর সঠিক কারণ তো জানা যায়নি। আমি অন্য শহরে গিয়েছিলাম, যখন এখানে এলাম তখন জানতে পারলাম। তাই সমবেদনা জানানোর জন্য আমার এইখানে আসা। আমি জানতাম না চৌধুরী সাহেব বাড়িটা বেচে দিয়েছেন। যখন সে বলল 2 জোয়ান ছেলের মৃত্যু হয়েছে, তখন আমি একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। আমি তাকে খুঁটিয়ে জিজ্ঞেস করতে চাইলাম, আপনি কি দয়া করে একটু বিস্তারিত বলবেন? আসলে তাদের মোট কয়টা ছেলে ছিল আর ঠিক কি হয়েছিল? তাদের 2 ছেলে ছিল। একজনের বয়স 14 বছর আর একজনের 16 বছর। তাদের ছেলেদের কি হয়েছিল সঠিকভাবে তো আমার নিজেরও জানা নেই, কিন্তু আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি একজন দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে প্রাণ দিয়েছে আর একজন নিজের গলায় নিজেই ছুরি চালিয়েছে। তার কথা শুনে আমার মাথায় বজ্রপাত হলো। অর্থাৎ যে বাড়িতে আমি থাকছি সেখানে মর্মান্তিক 2 আত্মহত্যা হয়ে গেছে, আর তার কারণও এখন পর্যন্ত জানা যায়নি। আমি ওই ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করলাম, তাদের ঘরে তো একটা ছোট মেয়ের ঘরও আছে, যাতে অনেক পুতুলও রাখা। জি, তাদের একটা ছোট মেয়েও ছিল, যার বয়স ছিল 6-7 বছর। গত বছর সেও মারা গেছে। আমি হকচকিয়ে ভাবতে লাগলাম, মেয়েও মারা গেছে? আমি যখন কারণ জিজ্ঞেস করলাম, তিনি বললেন, কারণ তো আমার জানা নেই। চৌধুরী সাহেব তো এটাই বলেছিলেন যে সে অসুস্থ ছিল। আমরা তো সবসময় তাকে হাসতে খেলতেই দেখেছি। আমি আমার প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করলাম, চৌধুরী সাহেব এই বাড়িটা কবে কিনেছিলেন? তিনি বলতে লাগলেন, 2 বছর আগে। তিনি নিজেই এটা বানিয়েছিলেন। আসলে আমি বুঝতে পারছিলাম না এই প্রতিবেশী যা কিছু বলছিল তার মধ্যে কতটা সত্যি আর কতটা মিথ্যা।
এই কারণে আমি ফয়সালা করলাম আমার আশেপাশে আরো প্রতিবেশীদের সাথে দেখা করব আর তাদের কাছ থেকে এই ব্যাপারটা নিশ্চিত হব। তারপর রাত এলো, এশার নামাজের সময় হয়ে গেল। আমি যখন মসজিদে গেলাম তখন বেশ কয়েকজন প্রতিবেশীর সাথে দেখা হলো। আমরা সালাম বিনিময় করলাম, এদিক ওদিকের কথাবার্তা বলতে থাকলাম। তারপর আমি এই ভুতুরে টপিকটা তুললাম। সমস্ত প্রতিবেশীরাই এই কথা নিশ্চিত করলো, অর্থাৎ প্রথম প্রতিবেশী আমাকে যা বলে গিয়েছিল তার বলা প্রত্যেকটা কথা সত্যি। বরং তাদের মধ্যে কিছু প্রতিবেশী তো এটাও বলল যে তাদের নিষ্পাপ মেয়েটাও নিজেই নিজের প্রাণ নিয়েছে। এখন আপনারাই ভাবুন, এমন একটা বাড়ি যার ভেতর তিনটা আত্মহত্যা হয়ে গেছে, তাও সব বাচ্চাদের, অর্থাৎ 6-7 বছরের বাচ্চাও কিভাবে আত্মহত্যা করবে? আর তারপর একটা 14 বছর আর একটা 16 বছরের। বিশ্বাস করুন, আমার তো বাচ্চাদের জন্য চিন্তা হতে লাগলো। আমার ভেতরে একটা তীব্র ভয়ের অনুভূতি দলা পাকিয়ে উঠল। একদিন রাতের ঘটনা, আমার ছেলে আর মেয়ে দুজনেই ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াতে দৌড়াতে এলো। তারা আমাদের দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। আমরা জলদি উঠলাম। যখন দরজা খুললাম, আমার মেয়ে তার মাকে জড়িয়ে ধরলো আর আমার ছেলে আমার হাত ধরে টানতে লাগলো, বলতে লাগলো, আব্বু, আমি একজন মহিলাকে দেখেছি, সে আমাদের বাড়িতে হাঁটাহাঁটি করছিল। আমি সাথে সাথে দারোয়ানকে ফোন করলাম। সে তড়ি ঘড়ি করে তার বন্দুক সহ ভেতরে চলে এলো। পুরো বাড়ি তল্লাশি করার পর সেখানে কাউকেই দেখা গেল না। আমি দারোয়ানকে বাইরে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার বাচ্চাদের আমার সামনে বসালাম আর বললাম, একটু খুলে বলো তো ঠিক কি হয়েছিল। আমার বাচ্চারা বলতে লাগলো, আপু, আমার খুব পিপাসা পেয়েছিল, আমি বাইরে এলাম। আপু আগেই ফ্রিজের কাছে দাঁড়িয়েছিল, হয়তো তারও ফ্রিজ থেকে কিছু নেয়ার ছিল। আমরা দুজনেই ফ্রিজের কাছে দাঁড়ানো। আমরা দেখলাম রান্নাঘরের কাছে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আমাদের দেখছে। আমরা যখন চিৎকার করে ওখান থেকে পালালাম, আপনাদের ঘরের দিকে আসছিলাম, তখন সে রান্নাঘরে চলে গেল। আমি জানি না রান্নাঘরের ভেতর থেকে সে হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল। অর্থাৎ আমার ছেলে মেয়ে দুজনই ওই মহিলাকে দেখেছিল। আমি আমার মেয়েকে আলাদা করে জিজ্ঞেস করলাম, সে ঠিক একই কথা বলল। অর্থাৎ তাদের কোনো বিভ্রম হয়নি, তারা আসলেই কোনো একটা ভয়ঙ্কর মহিলাকে দেখেছে। সেই রাতে তো আমি বাচ্চাদের কাছে শুয়ে থাকলাম, কিন্তু এইসব অদ্ভুত ঘটনা আমাকে তীব্র উদ্বেগের মধ্যে ফেলে দিল। প্রথমত এই আত্মহত্যার ঘটনাগুলো, আর তারপর ঘরের মধ্যে আমার বাচ্চাদের জন্য চিন্তা হতে লাগলো। কারণ আগেও এই বাড়িতে যতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে তা শুধু বাচ্চাদের সাথেই ঘটেছিল। আমি আমার স্ত্রীকে এই ব্যাপারে এই জন্য কিছু বলিনি যে সে দুশ্চিন্তা করবে। আমি চাচ্ছিলাম এই ভয়াবহ সমস্যার সমাধান আমি নিজেই বের করব। তারপর কিছুদিন পর আমার ছেলে আর মেয়ে দৌড়াতে দৌড়াতে এলো আমার কাছে। তারা বাইরে খেলছিল। এই ভয়ঙ্কর মহিলাকে সেখানেও চুপচাপ তারা দাঁড়িয়ে থাকতে দেখেছে। আমি যখন তাদের জিজ্ঞেস করলাম দারোয়ান কোথায় ছিল, তারা বলল সে ওয়াশরুমে গিয়েছিল। আমি দারোয়ানকে ডাকলাম, বলো, তুমি কাউকে দেখেছ? না সাহেব, আমি তো দেখিনি। আমি সেদিনই পুরো বাড়িতে দ্রুত ক্যামেরা ইনস্টল করলাম। একদিন রাতের অন্য একটি ঘটনা, আমার মেয়ের সাথে কথা বলার জন্য ওর ঘরে গেলাম, কিন্তু তাকে ঘরে দেখতে পেলাম না। আমি 10 মিনিট পর আবার গেলাম, সে তখনও ছিল না। আমি আমার স্ত্রীকে ডাকলাম, একটু ওয়াশরুমে গিয়ে দেখো তো ওখানে আছে কিনা। আমার মেয়েটা এতক্ষণ ধরে কোথায়? আমার স্ত্রী যেই ওয়াশরুমের দরজা খুলল, সামনেই আমাদের মেয়েটা টাইলসের ওপরে অচেতন অবস্থায় পড়ে আছে দেখল। আমরা তাকে জলদি উঠিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে ডাক্তাররা চেক করলেন, তারা জানালেন তার পেটে অনেক পানি ভরা। এমন লাগছিল তাকে জোর করে পানিতে ডোবানো হয়েছে। তারপর ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমের পর আল্লাহ তাআলা আমার মেয়ের ওপর রহম করলেন, সে হুঁশ ফিরে পেল। আমরা সবাই জানতে চাচ্ছিলাম তার সাথে ঠিক কি হয়েছিল। তার ওয়াশরুমের বাথটাব ছিল, কিন্তু যদি সে পানিতেই ডুবে থাকে তাহলে কে তাকে বের করে টাইলসের উপরে শুইয়ে দিল? আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম সে আমাদের সবকিছু বলার অবস্থায় আসবে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি ঘটেছিল সেদিন তার সাথে। তারপর আমার মেয়ে পুরোপুরি হুঁশে এলো আর ডাক্তাররা অনুমতি দিলেন এখন আমরা তার সাথে কথা বলতে পারি, প্রশ্ন করতে পারি। আমি প্রশ্ন করলাম, বলো তো মা, আসলে কি হয়েছিল? তোমাকে টাইলসের উপরে শোয়া অবস্থায় পাওয়া গিয়েছিল কিভাবে? বাবা, আমি তো গোসল করতে গিয়েছিলাম। আমি বাথটাবে বসে গোসল করছিলাম।
হঠাৎ করে সেই একই মহিলাকে ওয়াশরুমে দেখতে পেলাম। তারপর আমার মনে হলো কেউ একজন যেন আমাকে সজোরে মাথা ধরে পানির ভেতরে ডুবিয়ে দিল। আমার হাত পা ছুটছিলাম আমি, কিন্তু সে আমাকে বাইরে আসতে দিচ্ছিল না। এরপর আমি বেহুশ হয়ে গেলাম, আর কিছু মনে নেই। এই কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। অর্থাৎ সেই একই সবকিছু রিপিট হচ্ছিল, যা ঠিক ওই চৌধুরী সাহেবের বাচ্চাদের সাথে ঘটেছিল। আল্লাহ না করুন আমার মেয়ের সাথে যদি কিছু হতো, তাহলে সবাই এটাই মনে করতো যে এটা একটা দুর্ভাগ্যজনক আত্মহত্যা। আমি অতিরিক্ত মাত্রায় ভয় পেয়ে গিয়েছিলাম। এই মারাত্মক ভয়ের পরেই আমি আমার স্ত্রীকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সত্যি সত্যি বলে দিলাম। সে আমার উপরে খুব রেগে গেল। আপনি এই সব কিছু আমাকে আগে বলেননি কেন? এটা আমাদের বাচ্চাদের জীবনের প্রশ্ন, আর আপনি এটাকে গুরুত্ব দেননি। তুমি শুধু বাচ্চাদের উপর কড়া নজর রাখো, আমি জলদি কিছু একটা ব্যবস্থা করছি যাতে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি। আমি বাচ্চাদের বিছানা সেদিনই আমার নিজের ঘরে নিয়ে আসলাম। তাদের সব সময় চোখের সামনে রাখতাম। কোথাও বাইরে বেরোলেও এই কাজটা আমার স্ত্রী করত। সে ওয়াশরুমে যাওয়ার সময়, আসার সময় সব জায়গায় বাচ্চাদের উপর নজর রাখছিল। আমি খুব বিপদে পড়ে গেলাম। আমি আমার জমানো সব টাকা এই বাড়িটার পেছনে বিনিয়োগ করেছিলাম। বাকি কিছু ছিল আমার ব্যবসার জন্য, কিন্তু এই সময় সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল আমার বাচ্চারা। আমি ব্রোকারকে সেই দিনই ফোন করে বললাম যে আমার জন্য বাড়ির ব্যবস্থা করো, যে কোনো বাড়ি হোক, যত টাকা লাগুক, আমি এক্ষুনি ভাড়ায় যেতে চাই। পরদিনই ব্রোকারের কল চলে এলো। স্যার, একটা বাড়ি আছে, আপনি আসুন, ভিজিট করে নিন আর ডান করে দিন। আমি আমার স্ত্রীকে এই ব্যাপারে জানিয়ে দিলাম আর বাড়ি দেখার জন্য বেরিয়ে গেলাম। যখন আমি সেই ব্রোকারের কাছে পৌঁছালাম, সে আমাকে নিয়ে বাড়ি দেখতে চলে গেল। আমি তখনই সেই বাড়িওয়ালাকে ডাকলাম। ওখানেই ভাড়ার চুক্তিপত্র লেখালাম আর তাকে টাকা পয়সা দিয়ে পরের দিনই শিফট হওয়ার কথা বলে চলে আসলাম। আমাদের ডিল যখন ফাইনাল হচ্ছিল, ঠিক সেই সময় আমার স্ত্রীর কল আসতে লাগলো। আমি বুঝলাম সে হয়তো জানতে চাইছে আমি কোথায়, দেরি হচ্ছে কেন। আমি কলটা ধরলাম না। এটাই ভাবলাম এই বাড়িওয়ালাকে একটু বিদায় করে নিই, তারপর স্ত্রীকে খুশির খবরটা দিব। কিন্তু আমি তখন কি আর জানতাম এটা আমার জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ যা তখন অপেক্ষা করছিল। আমি যখন সেই বাড়িওয়ালার সাথে কথা বলে বের হলাম, আমার স্ত্রীকে কল করলাম, সে জানালো সে হাসপাতালে। আমি যখন বিস্তারিত জিজ্ঞেস করলাম, বললাম সব ঠিক আছে তো, কি হয়েছে? সে আমাদের ছেলের নাম নিয়ে বলতে লাগলো, ও ছাদ থেকে লাফ দিয়েছে। আপনারা কল্পনাও করতে পারবেন না তখন আমার মনের ওপর দিয়ে কি বয়ে গিয়েছিল। আমি পাগলের মতো, প্রায় অন্ধের মতো গাড়ি চালিয়ে কোনো রকমে হাসপাতালে পৌঁছালাম। সেখানে গিয়ে জানতে পারলাম আমার বাচ্চার দুটো পাই নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা তখন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য। সে প্রায় 3 দিন আইসিইউতে ছিল। আল্লাহ রহমতে সে প্রাণ তো ফিরে পেল, কিন্তু পা দুটো চিরকালের মতো হারালো। আমার এই ছেলেটা শুধু কেঁদেই যাচ্ছিল, অঝরে কাঁদছিল। আমি জিজ্ঞেস করলাম, বাবা একটু বলো তো কি হয়েছিল? বাবা, আমি সেই ভয়ঙ্কর মহিলাটাকে দেখতে পেলাম। সে বারবার আমার কানের কাছে এসে বলছিল, লাফ দাও, লাফ দাও। আমি সেই সময় ছাদে ফুটবল খেলছিলাম। আমার বারবার ওই মহিলার কথা কানে আসছিল। তারপর জানি না কেন আমি তার কথা মেনে নিলাম। আমি ভাগ্যবান ছিলাম, আমার দুটো বাচ্চাই কোনো মতে বেঁচে গিয়েছিল। আমার ওই চৌধুরী লোকটার উপর খুব রাগ হচ্ছিল, কেননা এই অভিশপ্ত লোকটা আমাকে যে বাড়িটা দিয়েছিল সেখানে তার নিজের বাচ্চাদেরও মৃত্যু হয়েছে। সেই ভয়াবহ খবরটা আমাকে দেবে না। সবার আগে আমি আমার পরিবারকে নতুন সেই বাড়িতে শিফট করালাম। এখন আমি এই বাড়িটা বেচতে যাচ্ছিলাম, কিন্তু এই অবস্থায় নয়। আমি চাইছিলাম না নতুন কোনো পরিবার আবার এই ক্ষতির শিকার হোক। তারপর আমি আমার এক বন্ধুর সাথে এই নিয়ে কথা বললাম। সে এই ধরনের পীর ফকিরদের ব্যাপারে ভালোই জানত। সেই আমাকে ভরসা দিয়ে একজন পীরের কাছে নিয়ে গেল। আমি পুরো ঘটনা তাকে বললাম। সেই পীর আমাকে বলল, ওই বাড়িটা সম্পূর্ণ ঝাড়ু দেওয়ান এবং সে ঝাড়ুতে যে ধুলা আসবে সেটাকে পলিথিনে ভরে সাবধানে আমার কাছে নিয়ে আসুন। আমি দারোয়ানকে দিয়ে সাবধানে পুরো বাড়ি ঝাড় দেওয়ালাম। তাতে যে মাটি এলো সেটা নিয়ে সেই পীরের কাছে চলে এলাম। সেই পীর যখন ওই মাটির উপরে কিছু আমল করলো, বিশ্বাস করুন আমার সামনেই মাটি ভর্তি সেই পলিথিনটার মধ্য থেকে রক্ত বের হতে লাগলো। প্রথমে আমার মনে হলো এই পীর সাহেব হয়তো কোনো ভোজবাজি দেখাচ্ছেন। তারপর সেই পীর আমার কাছে 2-3 দিনের সময় চাইলেন। 3 দিন পর যখন আমি গেলাম,
তখন সেই বাড়িটার পুরো ইতিহাস বা খোঁজ খবর বের করা হয়ে গেছে। তিনি বলতে লাগলেন, আগের যে বাড়িওয়ালা ছিল তার আপন ভাইয়ের বউ তার পরিবারের ওপর কালো জাদু করিয়েছিল। যেহেতু তাদের অনেক সন্তান ছিল না আর চৌধুরীর ঘরে 3টে ফুটফুটে বাচ্চা ছিল, তাই তার ভাবি মানে তার ভাইয়ের বউ সেই ব্যাপারে হিংসার বশবর্তী হয়ে এই কাজ করে। তারপর সেই পীর আমার বন্ধুর সাথে ওই বাড়িতে গেল। সে সরাসরি গিয়ে বাচ্চাদের ঘর থেকে বেশ কয়েকটা তাবিজ বের করলো। আর আমি অবাক হয়ে সব দেখছিলাম। এগুলো এমন এমন জায়গায় লুকোনো ছিল যা কারোর নজরেই পড়ার কথা না। তারপর সে ওই বাড়িতে পানি ছেটালো, এক নাগারে দোয়া পড়তে লাগলো। এই কাজ সে প্রতিদিন নিয়ম করে করত এবং প্রায় 20 দিন ধরে এই কাজ চলতেই থাকলো। এবার সে বলল, এই বাড়িটা একদম পরিষ্কার হয়ে গেছে, তুমি চাইলে নিজেও এখানে থাকতে পারো অথবা চাইলে বেঁচেও দিতে পারো। যখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল এই বাড়িটা পরিষ্কার হয়ে গেছে আর এতে জাদু বা কোনো কিছুর অশুভ প্রভাব নেই, তখন আমি এটা বেচে দিলাম। আমি যখন সেই পীরের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম, আমাকে বলুন, জাদু তো চৌধুরীর পরিবারের উপর করা হয়েছিল, তাহলে এর প্রভাব আমার বাচ্চাদের উপরে পড়লো কেন? পীর বললেন, জাদু যে বাড়িতে করা হয় সেখানে যদি ভাগ্যক্রমে অন্য কোনো পরিবারও এসে বাস করতে শুরু করে, তাহলে সেই জঘন্য জাদুর প্রভাব তাদের উপরেও পড়বে। যদি এই প্রভাবের মাধ্যমে জাদু করা হয়ে থাকে আর সেগুলো তোমার বাচ্চাদের ঘরেও মজুদ থাকে, তাহলে সেই ভয়ঙ্কর প্রভাব পড়াটাই স্বাভাবিক। শুকরিয়া আল্লাহর, তারা বেঁচে গেছে। কারণ যতটা ভয়ঙ্কর আর মারাত্মক জাদু করা হয়েছিল, একজন মহিলা জিনকে অনবরত এই কাজে নিয়োজিত করা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসা এত সহজ ছিল না। অর্থাৎ ওই মহিলা যাকে আমার বাচ্চারা দেখতো, সে আসলে একজন মহিলা জিন, যাকে এই জাদুর মাধ্যমে এখানে কাজে লাগানো হয়েছিল। পরে আমি ওই বাড়িটা বেচে দিয়েছিলাম, কেননা আমার আর সেখানে থাকার সাহস হয়নি। আমার তো এমনিতেও মনে ভয় ঢুকে গেছিল। তবে আল্লাহর শুকরিয়া, আমি যাদের কাছে বাড়িটা বেচে দিয়েছিলাম আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতাম। তাদের সাথে কখনো এমন কোনো ঘটনা ঘটেনি, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহই ভালো জানেন সেই চৌধুরী তার নিজের ভাইয়ের সাথে কেমন সম্পর্ক বজিয়ে রেখেছিল, তাদের নিজেদের মধ্যে কি শত্রুতা ছিল, তার ভাবি কেনই বা এই কালো জাদু করেছিল। আজকের এই মর্মান্তিক ঘটনা শুনলে আপনি কান্না করতে বাধ্য হবেন। চলুন ঘটনাটি শুরু করা যাক। কালো জাদুর কবলে পড়ে অকালে ঝরে গেল একটা তাজা প্রাণ। বাস ছাড়ল সকাল 10টায়। চলন্ত বাসে বসে এতক্ষণে একটু স্বস্তি আর শান্তি পাচ্ছে। এতক্ষণ ধরে বাস এক জায়গায় দাঁড়িয়েছিল, তাই প্রচুর গরম লাগছিল। স্থির বাসে বসে থাকাও খুব বিরক্তিকর বিষয়। এখন বাস ছাড়ার পর বাসের জানালা খুলে দিলাম। বাতাস আসছে জানালা দিয়ে, সেই বাতাস দিয়ে নিজের শরীর ঠান্ডা করতে লাগলাম। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। 1 সপ্তাহ আগে পরীক্ষা শেষ হয়েছে। বন্ধু রফিক কয়েকদিন আগে বলল, এবার চল আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়া যাক। আমি বললাম, বাড়িতে থেকে আমল করলেও তো চলবে, তাহলে অযথা অত দূরে গিয়ে আমল করার কি দরকার? তবুও বন্ধু যুক্তি, উপকার ইত্যাদি সব বলতে লাগলো আমায়। আরও বলল আলসেমি ছেড়ে রওনা হতে। তাই ভাবলাম ছুটির সময়টাকে আল্লাহর কাজে ব্যয় করব। তাই চিল্লা দেওয়ার জন্য রওনা হয়েছে। আমার এবং আমার আশেপাশের কয়েক গ্রামের চেনা অচেনা কয়েকজন সঙ্গী আছেন আমাদের সঙ্গে। বেশ কয়েকজন ছেলেও আছে যারা আমার সমবয়সী। আমাদের মসজিদের হুজুর সাহেবও আমাদের সাথে রওনা দিয়েছেন। প্রত্যেকেই পাঞ্জাবি আর পায়জামা পরে আছে। তবে প্রচণ্ড গরমে অনেকেই ঘেমে ভিজে গেছে, আমিও ঘেমে ভিজে গেছি। আসলে সিদ্ধান্ত হয়েছিল ফজরের নামাজের পর নাস্তা খেয়েই সবাই রওনা দেব 8টার দিকে, কিন্তু বাঙালি মানুষেরা সময়ের দিকে খেয়াল রাখে না, ফলে দেরি হয়ে গেল। দীর্ঘ সফর শেষে আমাদের প্রথম মসজিদটাতে এলাম। মসজিদটা সম্পূর্ণ জঙ্গলে ঘেরা। আশেপাশে 10-12টা বাড়ির বেশি কোনো বাড়ি নাই। আশেপাশে অন্যান্য গ্রামও আরো দূরে। চারিদিক সবুজে ঘেরা এই গ্রামটা। প্রচুর বাতাসও আসে। মসজিদের পাশে বাঁশবাগান। যতই নির্জন হোক না কেন মসজিদটা অনেক সুন্দর। মসজিদে আমাদের জিনিসপত্র রাখলাম। সেদিন থেকে শুরু হলো আল্লাহর পথে কাজ করা আর দিন রাত আমল করা। ইরি মাঝে বেশ কয়েকজনের সাথে পরিচিত হয়ে গেছি। সবাই খুব মিশুক। তবে একটা ছেলে আমার সমবয়সী, লক্ষ্য করলাম খুব গম্ভীর, খুব কম কথা বলে, কারোর সাথে তেমন একটা মিশেও না। 1 সপ্তাহ চলে গেল। আমরা নির্দিষ্ট সময় পরপর মসজিদ বদলাতে লাগলাম। একের পর এক মসজিদ বদলাচ্ছে, কিন্তু আলতাফের আচরণ বদলায়নি।
এক সপ্তাহ যাওয়ার পরেও যখন ছেলেটার সাথে ভাব করা হলো না, তখন একদিন কথা বলার নিমিত্তে ছেলেটার কাছে গেলাম। আমি, তোমার নাম কি? আলতাফ। শুধুমাত্র তার নিজের নামটাই বলল, আমার নামটাও জানতে চাইল না। ওর কথা বলার ধরনে মনে হচ্ছে ও কথা বলতে চাচ্ছে না, কিন্তু আমি মনে মনে সংকল্প করেই নিয়েছি তার সাথে কথা বলবো, তাই কথা বলতে লাগলাম। আমি, আমার নাম জিজ্ঞেস করবে না? আলতাফ, তোমার নাম কি? আমি, আমার নাম রাহিন। আলতাফ, ও। কিছুটা অবাক এবং হতাশ হলাম, কারণ গত এক সপ্তাহে সবাই সবার নাম পরিচয় সব জেনে গেছে, কিন্তু আলতাফ এতটাই উদাসীন যে আমার নামও জানে না। এই ছেলে মনে হয় বেশি কথা বলার ছেলে নয়। তবু ওই দিন কিছুক্ষণ কথা বললাম, তারপর চলে আসলাম, কারণ আমি যা জিজ্ঞেস করি শুধু সেই প্রশ্নটারই উত্তর শুধু দেয়, এর বাইরে একটা কথাও বলে না। ধীরে ধীরে আমার প্রশ্নের সম্ভার শেষ গেল, যার জন্য প্রস্থান করলাম। এরপর দুদিন চলে গেছে। আলতাফের সাথে টুকিটাকি কথা হয়েছে, তবে আলতাফের সাথে যতই কথা বলি মনে হয় ছেলেটা কোনো একটা কারণে মন মরা হয়ে আছে, বা এমন কিছু একটা ও মনে লুকিয়ে রেখেছে যার জন্য ও কষ্ট পাচ্ছে। তাই সময় মতো ওকে একদিন জিজ্ঞেস করলাম, আলতাফ, তুমি এমন চুপচাপ থাকো কেন? তুমি কি ছোটবেলা থেকে এমন? আলতাফ, ছোটবেলা থেকে এমন না, আর আমার সাথে কিছু ঘটনা হয়েছে যার জন্য আমি চুপচাপ হয়ে গেছি। আমি ভাবলাম হয়তো পারিবারিক কোনো ঝামেলা হয়েছে যার জন্য এমন গম্ভীর হয়ে গেছে ও। জানার প্রচণ্ড কৌতূহল হলো আমার। কৌতূহল দমন না করতে পেরে জিজ্ঞেস করলাম, আলতাফ, তোমার সাথে কি হয়েছিল বলা যাবে কি? সে একটু সময় আমার দিকে চুপ করে তাকিয়ে রইল। তার চোখের নিচে কালি পড়েছে, মনে হচ্ছে রাতে ঘুমায় না বেশ কয়েকদিন ধরে। আমি ওকে দেখে বারবার ওর মাঝে কিছু না কিছু নতুনত্ব খুঁজে পাই। জোরে নিঃশ্বাস নিয়ে আলতাফ আমাকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে শুরু করলো। আমিও নীরব এবং আগ্রহী শ্রোতার মতো তার সবটা ঘটনা শুনতে আরম্ভ করলাম। আলতাফ বলে চলল, 6 মাস আগে আমার বাবা মা মারা গেছে। ওনারা মারা যাওয়ার কারণ খুঁজে পাইনি, তবে ওনারা মারা যাওয়ার কিছুদিন আগে থেকে কিছু অদ্ভুত কাণ্ড ঘটত আমাদের ঘরে। যেমন দরজার বাইরে কেউ নাম ধরে ডাকত, আর আমাদের ঘরের চালে কেউ ঢিল ছুটত। এইসবের কোনো কারণ খুঁজে পেতাম না। বাবা মা মারা যাওয়ার পর আমার চাচা আমাদের বাড়িঘর হাতানোর চক্রান্ত শুরু করে। প্রতিদিনই আমাকে বাড়িঘর বিক্রি করে দিতে বলতো, কিন্তু আমি না করায় আমার প্রতি রাগ দেখিয়ে চলে যেত। অন্যদিকে প্রতি রাতে টিনের চালে ঢিল করার শব্দ বেড়ে যেতে লাগলো, আর রাতে রাকারাকি করাটাও বেড়ে গেল। একদিন রাতে শুনলাম আমার মা বাবা আমাকে বাইরে থেকে রাখছেন, দরজা খুলতে বলছেন। আমি ঘুমের ঘরে দরজার কাছে গিয়ে দরজা প্রায় খুলে ফেলেছি, এমন মুহূর্তে মনে পড়লো আমার মা বাবা বেঁচে নেই। তাহলে কে আমায় ডাকছে? প্রচণ্ড ভয় গ্রাস করলো তখন আমাকে। আমি আর দরজা খুলিনি। আমি মাদ্রাসায় পড়ালেখা করতাম। পরের দিন সকালে মাদ্রাসায় গিয়ে আমার মাদ্রাসার হুজুরকে সবটা ঘটনা খুলে বললাম। হুজুর আমার সঙ্গে আমার বাড়িতে আসলেন, বাড়ির চারপাশ দেখলেন এবং ঘরের ভিতর ঢুকেই জোরে বললেন, হুজুর, সর্বনাশ, তোমাদের তো কালো জাদু করা হয়েছে। তোমাদের মেরে ফেলাই হলো এই জাদুর উদ্দেশ্য। কয়েকটা জিনও চালান করা হয়েছে, এইসব জিন রক্ত পান করে। আমি, আমার বাবা মাও কি তাহলে এই জাদুর জন্যই মারা গেছে? হুজুর, হ্যাঁ, ওনারা এই কালো জাদুর কারণে মরেছে। এখন এই জাদুর শেষ লক্ষ্য হলে তুমি। আমি অনেক ভয় পেয়ে গেলাম। হুজুরকে বললাম, হুজুর, এর কোনো প্রতিকার করা যায় না? হুজুর, দেখ আলতাফ, এর একটা প্রতিকার হলো তাবিজগুলো বের করে ফেলে দেওয়া আর কুরআন পড়ে ঘরকে পাক করা। তারপর আমি আর হুজুর অজু করে ঘরের বিভিন্ন জায়গা খুঁজতে লাগলাম। এক এক করে বের হয়ে আসলো 25টা তাবিজ। তারপর সে সকল তাবিজ হুজুর নিয়ে গিয়ে নষ্ট করে দিলেন। তারপর একটানা কুরআন মজিদ পড়তে লাগলাম ঘরে। সেদিন রাতে আর কোনো সমস্যা হয়নি আমার সাথে, কিন্তু পরের রাত হতে আদার সমস্যা শুরু হলো। তবে এবার আর ঢিল পড়তো না, এবার শুধু আমাকে আমার বাবা মা ডাকত। হুজুরকে এই সমস্যার কথা বললাম। হুজুর আমাকে বলল ওইসব ডাকে সাড়া না দিতে আর আল্লাহর রাস্তায় চিল্লা দিতে। তার জন্য চিল্লায় বের হয়েছি। এবারের চিল্লা হলো আমার দ্বিতীয় চিল্লা। এটুকু বলার মাঝে আলাতাফের চোখে পানি আর এক অজানা ভয় দেখতে পারলাম। আমারও খুব খারাপ লাগলো আলাতাফের জীবন কাহিনী শুনে। ওর কথা বলার মাঝে এমন একটা কিছু আছে যা তার কথার সত্যতা প্রমাণ করে দেয়। এখনো কি সমস্যা হয় কিনা জানার জন্য বললাম, আলতাফ, কালো জাদু কে করেছিল আর সমস্যা কি এখনো হয়? আলতাফ, আমার চাচা সম্পত্তি হাসিল করার জন্য কালো জাদু করেছিল। আমি, বললে না তো সমস্যা কি এখনো হয়? আলতাফ, হ্যাঁ, সমস্যা এখনো হয়। প্রতি রাতেই শুনতে পাই ওই ডাক, প্রত্যেক রাতেই শুনি। ভয় হয় কোন দিন জানি না সম্মোহিতের মতো দরজা খুলে বাইরে চলে যাই। আলতাফের কথা শুনে আমার মনও খারাপ হয়ে গেল আর ভয়ও পেলাম। আলতাফের প্রতি সমবেদনা মনে জেগে উঠল। সম্পদ হাসিল করার জন্য কালো জাদুর মতো ঘৃণ্য কাজও মানুষ করতে পারে,
যা সত্যি ঘৃণা পাওয়ার মতো একটা কাজ। তাকে সান্ত্বনা দিয়ে সেদিন চলে আসলাম। এরপর বেশ কয়েকদিন আলতাফের সাথে কথা হলো, এখন কিছুটা কথা বলেও আমার সাথে। একদিন সকালে ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠলাম, টয়লেটের ধারে লোকজনের কোলাহল শুনতে পেলাম। কি হয়েছে দেখার জন্য সেখানে গেলাম। গিয়ে দেখি আলতাফ মাটিতে পড়ে আছে, পুরোটা শরীর ফ্যাকাশে, এক ফোঁটা রক্ত নেই। ওর সাথে কি হয়েছে সেটার কেউ না জানলেও আমি জানি। হয়তো রাতে ডাক শুনে সম্মোহিতের মতো দরজার বাইরে চলে এসেছিল, তাই আজ ওর পরিণতি এমন হলো। 2 ফোঁটা জল চোখ বেয়ে নেমে আসলো। কালো জাদুর কবলে পড়ে অকালে ঝরে গেল একটা তাজা প্রাণ। আল্লাহ আমাদের সবাইকে এরকম বিপদ থেকে রক্ষা করুক। আমরা যেন কেউ কালো জাদুর কাছেও ভুল করেও না যায়। এখন চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। 2 ভাই রুবেল এবং জুয়েল, তাদের বাসা আদমদিঘি মিয়াপাড়া। তাদের একটি বোন আছে, বোনের 2টা ছেলে এবং রুবেল আর জুয়েল, রুবেলের 3টা মেয়ে এবং জুয়েলের ছেলে নেই, মেয়ে নেই, সন্তান নেই। সুখী পরিবার, সবাই মিলেমিশে থাকে, কিন্তু সবাই আলাদা আলাদা করে খায়। বোনের বিয়ে হয়েছে ভালো একটু দূরে, কিন্তু মাঝে মাঝে আসার পর বাড়িতে মনে হয় আড্ডায় খুশির বন্যা বয়ে যায়। সবারই একসাথে হাসি খুশি আনন্দ ফুর্তি নিয়ে সময় কাটায় সবার। যে কোনো অনুষ্ঠান হইলে একসাথে সবাই এক জায়গায় হওয়ার পর তাদের মন মানসিক সব কিছুই আনন্দে ভরে যায়। কিন্তু এই আনন্দ সব সময় আর থাকে না, এক সময় কান্নায় কষ্টে সব কিছু তছনছ হয়ে যায়। ঘটনাটি বলেছেন তাদেরই বাড়ির পাশেই মিয়া বাড়ির একটি ছেলে। সেই ছেলেটা A to Z সব কিছু তার নিজের চোখে এবং নিজেই সব কিছু প্রমাণ, নিজেই সব কিছু দেখেছে, এই জন্য আমাদের সাথে গল্পটা শেয়ার করেছে আর আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। ঘটনাটি 100% বাস্তব। তো চলুন মেন ঘটনায় চলে যাই। রুবেল এবং জুয়েল, রুবেলের 3টা মেয়ে, জুয়েলের বাচ্চা নেই। তাদের বোনের 2টা ছেলে। যখন তারা বড় হয়ে যায় এবং রুবেলের 3টা মেয়ে ধাপে ধাপে বড় হয় এবং বয়সের ডিফারেন্স ছিল খুবই কম, তো এরকম করে হাসি খুশি সব কিছু চলার মাঝে জুয়েলের বইয়ের মনে হালকা একটু হিংসা ছিল। কিন্তু এরই মাঝে বলে রাখি, জুয়েলের বউ বিভিন্ন মাজার, বিভিন্ন দরবার, বিভিন্ন পীর এইসব কিছুই মানে বিশ্বাসী বেশি ছিল এবং ঘোরাফেরা বেশি করতো। তাই করতে করতে আপনারা ঠিক জানেন, যখন কোনো মাজারের খাদেম অথবা এইসব কিছু মাজারে কিন্তু জিন থাকে, অতিরিক্ত জিন থাকে, জিন পালা পোষানো করা হয় এবং জিন জাতি কিন্তু মাজারে বেশি থাকে। তে জুয়েলের বই এরকম করে ঘোরাঘুরি করতে করতে কেমন করে কিভাবে কৌশলে কেমন জানি মানে জিনের সন্ধান পায়, যে কোনো কারো মাধ্যমে জিন হাজির করা এবং জিন পোষানো আর কি। তো ওর কাছে 3-4টা জিন থাকতো, ওই জিনের মাধ্যমে প্রতিটা মাঝারে মাঝারে ঘুরে ঘুরে শক্তিশালী দুর্বল যে মনে হোক না কেন জিন জোগাড় করে করে অনেক জিনের একটা মানে মাথা হয় আর কি। ওর কথায় জিন সব কিছু চলে ওঠে বড়ে বসে। তো এরকম করতে করতে জিনের আগে তাবিজ, তারপরে হচ্ছে ওই কালো জাদুর থেকে শুরু করে চিকিৎসা এইসব কিছু শিখাইছে আর কি। তখন তিনি কি করবে, পারিবারিক সংসার চালানোর জন্য থাকে না কিছু কিছু ভণ্ড কবিরাজ, উনি ওই কবিরাজি শুরু করে। শুক্রবার মঙ্গলবার রুগী দেখে, এরকম প্রথম কোনো টাকা পয়সা নেয় না, এরই উপকার এরই সাহায্য এসব কিছু করে। আর মূলত কথা হচ্ছে উনি এই কাজটা করতো, যেমন আপনি গেছেন চিকিৎসা করতে, যে চিকিৎসা করার জন্য ওখানে গেলে তখন উনি বলতেন, যেহেতু উনি আপনার কাছেও যায়নি, আপনার বাসাও যায়নি, আপনি চেনেন না, হ্যাঁ, আমি ওই জুয়েলের বউ চেনে না। জুয়েলের বউ তখন বলে, আমায় 10 মিনিট সময় দেন, আমি আপনার কিছু বিস্তারিত বলে দিচ্ছি। তখন অল্প একটু পর, যেহেতু নাম আগে শুনেছে, বাড়ি কোথায় সেটাই শুনেছে, নাম কোথায় সেটা শুনেছে, বাড়ি কোথায় সেটা শুনেছে, তখন উনি 10 মিনিট পর বলে,
আপনার বাড়িতে ভাত রান্না হয়েছে এটা দিয়ে, এবং আপনি এটা দিয়ে ভাত খেয়ে আছেন। জিন এসব কিছু বলে। আপনার বাড়ির এই কয়টা দরজা, আপনার বাড়িতে এই এতজন লোক আছে, সব কিছু বলে দেয়। তারপরে তাহলে আপনি তো অবশ্যই অবাক হয়ে যাবেন, কিরে আমার বাড়ির সব কিছু বলে দিচ্ছে, তাহলে তো খুব শক্তিশালী এবং খুব পাওয়ারশালী। তখন এরকম করতে করতে সবাই বিশ্বাস করে ফেলে এবং প্রচুর ভিড় পড়ে যায়, ভালো একটা ব্যবসায় চলে আসে। কিন্তু এরই মূল কারণ হচ্ছে, আপনি ঠিক জানেন জিনেদের কিন্তু অন্যরকমের শক্তি আছে। যেহেতু জুয়েলের বইয়ে জিন থাকতো, তাহলে ওই 10 মিনিট যে সময় নিত, ওই 10 মিনিটে আপনার বাড়ি এবং আপনার নাম ওইটা জিনেকে বলে দিত। জিন তখন আপনার বাসায় যে কয়টা ঘর, কী দা ভাত রান্না করছে, কী দা ভাত রান্না খেয়ে আছেন, এইসব কিছু তথ্য নিয়ে এসে কানে কানে জুয়েলের বউকে বলে, এবং জুয়েলের বউ সেটা রোগীদের বলে আকৃষ্ট করে, যেন ওই খুব পাওয়ারশালী এবং শক্তিশালী। যাই হোক, চলে যায় মেন ঘটনায়। তো এইসব কিছু করে। আর এরই মাঝে রুবেলের 3টা মেয়ের মধ্যে সবচেয়ে যেই বড় মেয়ে, সেই বড় মেয়ে তার বোন হাওয়ার 2টা ছেলে আসলো। ওই ছেলের বড় ছেলে তাকে খুব পছন্দ করে। ওদের 2 ভাই বোন যখন পছন্দ করে, তখন বলে, ভাই তাহলে সম্পর্কটা গভীর করার জন্য আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দিই। তখন তার বোন খুব খুশি হয়ে যায় এবং ছেলেকে বলে। ছেলেও মনে মনে খুশি এবং মেয়েও মনে মনে খুশি। তাদের পারিবারিকভাবে, আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এবং এই বিয়েতে যে জুয়েলের বউ রাজি ছিল না, সেটা কিন্তু বলেনি। আর যেহেতু জুয়েলের বউ তার চাচি হয় আর মামি হয়, এই জন্য ওকে বলারও কোনো প্রয়োজন করেনি, তার ভাই ভাই এবং বোন। কিন্তু রুবেল জুয়েলকে বলেছে, জুয়েল বলল দে, সমস্যা কি, ভালো, তখন দিছে। কিন্তু দেখেন, জুয়েলের বউকে বলার কিন্তু প্রশ্ন ওঠে না, কেন ওর মেয়ে না কেউ না। হ্যাঁ, উনি দায়িত্ব আছে সব কিছু শোনার, খাওয়া, অনুষ্ঠান করা, পাড়ি দেওয়া, সবার সাথে মিলেমিশে জিনিসটা সম্পন্ন করা। না বলার কারণে সবকিছু এ করার পর জুয়েলের বউয়ের মনের মধ্যে হিংসা শুরু হয়, এবং ওই হিংসা শুরু হওয়ার কারণে সংসারে পড়ে যায় কালো মেঘের ছায়া, যাকে বলে ভয়ানক কালো জাদুর একটা ছায়া পড়ে যায়। রুবেলের সংসার তছনছ হয়ে যায়। ঘটনা সম্পূর্ণ শুনলে বুঝতে পারবেন। তখন জুয়েলের বউ কালো জাদুর মাধ্যমে তার বড় মেয়েকে পাগলি করার জন্য কালো জাদু করে। কিন্তু বড় মেয়ে ছিল নামাজি এবং বড় মেয়েটা ছিল খুব ভদ্র, এবং কোনো কিছু করার আগে কিছু করতে পারেনি। এই জন্য রুবেলের কাছে 4-5টা জিন থাকতো সবসময়। তারই মধ্যে 3টা হচ্ছে ভালো জিন, 2টা হচ্ছে হালকা দুষ্ট, কিন্তু রুবেলের কথা শুনতো। আর ওই 5টা জিনকে রুবেল দেখে শুনে আগলিয়ে রাখতো। ওদের সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি। তো রুবেলের যে কোনো সমস্যা হলে জিনগুলো ওদের সাপোর্ট করে। তো বড় মেয়েকে কিছু করতে পারেনি, ওই জিনগুলো বাঁচাইছে, কিছু করতে দেয়নি। তখন জুয়েলের বউ একটু হতাশা হয়ে পড়ে যায়। তো কী করবে বুঝতে পারে না। রুবেলের 2 নম্বর যে মেয়ে আছে, ওই মেয়ের উপর আবার কালো জাদু করে। ওই মেয়েকে একবারে বাড়ি থেকে আউট করার জন্য, জিন জানু নিয়ে চলে যায়। এই জন্য এরকম করতে করতে মেয়েটার পরিবর্তন, মেয়েটা হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য দৌড় মারে। তো রুবেল বুঝতে পারে স্বাভাবিক নেই তার মেয়ে, স্কুলে যায় না ঠিক মতো, লেখাপড়া করে না, বাবার সাথে রাগ করে, কড়া গলায় কথা বলে, মাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, তার বোনকে তো আরও সহ্যই করতে পারে না, কিন্তু তার ফ্যামিলির কাউকে সহ্য করতে পারে না, কিন্তু তার চাচিকে জুয়েলের বউকে ঠিক সহ্য করতে পারে, গল্প করে, কথা বলে, ওর সাথে ঠিকই মিল। তখন রুবেল একটু সন্দেহ করে, আমার মেয়ের অস্বাভাবিক পরিবর্তনের এরই মাঝে তাহলে তো, যেহেতু আমাদের বাসার কাউকে সহ্য করতে পারে না, দেখতে পারে না, তাহলে তো অবশ্যই ওর চাচিকে কেন এরকম ভালোবাসে, দেখতে পারে, সহ্য করে, সবসময় সাথে পড়ে থাকে, গল্প করে। তখন রুবেলের একটু সন্দেহ হয়।
সন্দেহের কারণে তার জিনদের নিয়ে বসে একদিন, বলে আমি তো এই বিপদে পড়ছি, একটু উদ্ধার করতে হবে। তখন জিনগুলো বলে আপনার মেয়ের ওপর জাদু করা হয়েছে এবং কঠিন কালো জাদু করা হয়েছে। ওই কালো জাদু করছে আপনার ভাইয়ের বউ। তখন বলতেছে এত বড় খারাপ কাজটা কেন করলো? তখন জিন বলতেছে এটা কেন করলো আস্তে আস্তে আপনি সব কিছু বুঝতে পারবেন। তখন তার চাচির কাছ থেকে রুবেলের 2 নম্বর মেয়েটাকে সরিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু মেয়েকে রাখতে পারে না। পাগলামো শুরু হয়। এক সময় এরকম করতে করতে হঠাৎ করে মেয়ে উধাও হয়ে যায়, খুঁজে পায় না। একদিন পর তার বাবা ওই মেয়েটাকে ওই জিনের মাধ্যমে খুঁজতে পেরে ওদের বাসা থেকে অনেক দূরে একটা বাসায় ওই মেয়েটা আছে। যাওয়ার পর বলতেছে মা তুমি এখানে কেন? বলতেছে আমি এখানে কেন যাচ্ছি, কীভাবে যাচ্ছি আমি কিছুই জানি না। তখন যে বাড়িতে ছিল সেই বাড়ির লোক বলতেছে হঠাৎ করে রাতে 10টার দিকে আপনার মেয়ে এরকম করে পড়ে আছে। তখন এই মেয়েটা বাসা কোথায় কী কথা আমরা কিছু জানি না, এই জন্য ওখানে বাসায় নিয়ে এসে জ্ঞান ফেরার পরে আপনার খোঁজখবর নিয়ে আমরা ফোন দিয়েছি। তখন কি মেয়েটা কি মাথার সমস্যা? বলতেছে মাথার সমস্যা না, কিন্তু তার একটু শারীরিকভাবে একটু প্রবলেম আছে, সমস্যা হয়েছে, আগে ছিল না, এরকম করে হঠাৎ হয়েছে। তখন সব কিছু খুলে বলে কেউ এরকম জাদু করেছে। তখন যেই মানুষ উদ্ধার করছে এবং বাসায় রাখছিল সেই মানুষটার মেয়েটার জন্য দোয়া করে এবং বলতেছে ভালো একটা হুজুর দেখে চিকিৎসা করেন, ইনশাল্লাহ দেখেন ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখুন। তারপরে রুবেল তার মেয়েকে নিয়ে চলে আসে, খুব সাবধানে রাখার চেষ্টা করে। তাদের বাড়িতে বলে আপনারা ঠিক মতো একটু দেখবেন আমার মেয়েকে, মানে সবাইকে বলে আর কি, তার ছেলেদের বলে, আর ছোট মেয়েকে বলে, তার বউকে বলে, এবং ওই বাড়ির পাশে যত মহল্লার লোক ছিল সবাইকে বলে রাখে যেহেতু আমাদের চোখ ফাঁকি দিয়ে যদি চলে যায় তাও একটু আপনারা খেয়াল করবেন। এসব কিছু বলার পরে দীর্ঘ 1 মাস যাওয়ার পরে হঠাৎ করে একদিন তার দ্বিতীয় মেয়েটা উধাও। আজকে থেকে ঠিক 10 থেকে 15 দিন হবে, মানে যেদিন ভাই এই ঘটনাটি শুরু হয় এবং ঘটে, মানে 10-15 দিন ওই মেয়েটা নেই, ওই মেয়েটারই নেই, খুঁজতে পারে না। তারপরে ঠিক 10 দিন পরে ওই ছোট মেয়েটার মধ্যে আবার পরিবর্তন চলে আসে। তখন রুবেল একবারে ভেঙে পড়ে যায়, তার একটা মেয়েকে হারিয়ে ফেলেছে, এখনো খুঁজে পাচ্ছে না। বড় মেয়েটা বিয়ে হয়ে চলে গেছে, তার সেই মেয়েটাকে বাসায় আসতে দেয় না, কেননা আসতে ওরই সমস্যা হয়। তার বোনের সাথে হাওয়ার সাথে সব কিছু খুলে বলার পরে তা হাওয়া বলতেছে ঠিক আছে আসতে, মানে যাওয়া লাগবে না যদি কোনো প্রবলেম হয়ে যায়। কিন্তু এখনও মূল ঘটনা ওরা কেউ বুঝতে পারেনি কোথায় থেকে ঘটনাটি ঘটেছে, কোথায় থেকে ঘটনাটি মূল উৎপাদন হয়েছে এবং কি শত্রুতার জন্য, সেটা কেউ এখনও বুঝতে পারেনি। এরকম হতে হতে ছোট মেয়ের মধ্যে পরিবর্তন আসে, হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, এমন মাথা গরম হয়ে যায় চোখ মনে হয় রক্তের মতো লাল হয়ে যাবে, মানে এরকম মনে হয় মাথা পুরোটা রক্ত দিয়ে ভরে উঠেছে মাথা গরমের কারণে। সবাইকে মারতে যায়, বাড়ি থেকে বের হওয়া তো দূরের কথা, মনে হয় গাছের মাথার উপর উঠে বসে থাকে, এমনভাবে গাছের উপর ওঠে মনে হয় কোনো হাত দিয়ে ধরতেছে না, সবাই দেখে অবাক হয়ে যায়। তখন ওক ধরে রাখার চেষ্টা করে, এক সময় দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখে। তখন পাড়ার মহল্লার সবাই মানুষ বুঝতে পারে তাকে জিনে আক্রান্ত করেছে, কিন্তু জিন ধরেছে এটা 100% শিওর, যেহেতু জানেন গ্রামের মানুষ কিন্তু সমস্ত কিছুর আগে এইসব স্বাভাবিক পরিবেশ থাকলে মানুষ বুঝতে পারে না, অস্বাভাবিক যখন হয়ে যায়, অলৌকিক ঘটনার মধ্যে যখন চলে যায় তখন কিন্তু মানুষ ভাবে জিন আচরণ করছে অথবা জিন ধরছে। কিন্তু আসলে এটাই সত্যি, কেন জিন আছে, জিন ধরবে, জিন খারাপ ভালো আছে, যেমন মানুষ খারাপ ভালো আছে এরকম ওরাও খারাপ আর ভালো আছে। কিন্তু জিনদের আমরা কিছু মানুষ আছি জিনদেরকে দিয়ে খারাপ কাজ করায়। তো এইসব কিছু চলার পরে মেয়েটাকে খুঁজে পায়, গাছ থেকে নিয়ে আসে, বেঁধে রাখে। এমন সময় যখন এরকম ঘটনা ঘটে তখন 3-4 জন মিলেও ওই মেয়েটার সাথে পারে না, এত শরীরে শক্তি, অথচ এটাই তার ছোট মেয়ে। এদিক বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, দ্বিতীয় নম্বর মেয়েটা হারিয়ে গেছে এবং এই ছোট মেয়েটা এরকম অবস্থায়, তাহলে রুবেল কি নিয়ে বাঁচবে? এক ধরনের ভেঙে পড়ে তার রুবেলের বউ কান্নাকাটি, সবসময় কান্না করতে থাকে। মেয়েটার হাত পায়ে ব্যথা করে, থেকে যন্ত্রণা করে, কান্না করতে ওঠে,
কান্না করতে করতে থেকে থেকে হেসে ওঠে এবং তার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করে, পারে না। তখন রুবেল ভাবলো তাহলে আমার মেয়েটাকেও মনে হয় বের করে নিয়ে যাবে। এইসব কিছু হওয়ার পরে একটা মহল্লার একটা কবিরাজের কাছে রুবেল নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজটা বলে, দেখুন একে ভয়ানকভাবে কালো জাদু করা হয়েছে। এই কালো জাদু করার ক্ষেত্রে উনি বাড়িতে থাকতে পারতেছে না, যখন ওই বাড়িতে ঢুকতেছে তখনই অস্থির হয়ে পড়তেছে, এই জন্য বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আপনারা যেটা ভাবতেছেন বাড়ি থেকে একবার বাইরে চলে যাবে একবারে, তা যাবে না। তখন রুবেল বলে, দেখুন আপনি এই কথাটা বলতে পারেন না, কেননা আমার 2 নম্বর মেয়েটা এখন পর্যন্ত নাই। তখন ওই হুজুর বলে, 2 নম্বর মেয়েটা কোনো ছেলের সাথে মনে হয় চলে যেতে পারে। তাহলে আপনি কি ছোট মেয়েকে তাই ভাবতেছেন? আপনার ছোট মেয়ে তো জিনে আক্রান্ত করছে, কালো জাদু আক্রান্ত হয়েছে, এখন 2 নম্বর মেয়েটা কোনো ছেলের সাথে চলে গেছে মনে হয়, দেখেন 3-4 মাস পর ঠিকই চলে আসবে। তখন রুবেল এক ধরনের রেগে যায়, বলে আমার মেয়ে সেই ধরনের না, আমি সেই ধরনের শিক্ষা আমার মেয়েকে দিইনি, আপনি না জেনে আন্দাজে একটা কথা বলতে পারেন না। তখন রাগারাগি শুরু হওয়ার কারণে এক পর্যায়ে সবাই বলে, থাক আপনারা মিশে রাগ করেন না। আর হুজুরকে বলে, কবিরাজকে বলে, আপনি সব কিছু জানেন, সব কিছু বলতে পারেন, তাহলে তার মেয়ে কোথায় গেছে সেটা আপনি বলতে পারতেছেন না, এটা কীরকম কথা? আপনি মেয়েটার সাথে কী ঘটনা ঘটেছে সব কিছু খুলে বললেন এবং বড় ওর সংসারে কীরকম হচ্ছে সেটাও আপনি খুলে বললেন, তাহলে মেয়ে কোথায় গেছে সেটা আপনি বলতে পারতেছেন না, মেয়ের কী সমস্যা সেটা বলতে পারতেছেন না, মেয়ের কোন ছেলের সাথে গেছে নাকি মেয়ের জিনের সাথে আক্রান্ত হয়ে চলে গেছে সেটাও আপনি বলতে পারতেছেন না, আপনি কীরকম কবিরাজ? তখন জনগণ একটু খেপে যাওয়ার পরে ওই একই বৈঠকে ওই হুজুরের ওই কবিরাজের সাথে গণ্ডগোল হওয়ার পরে ওই কবিরাজ আর চিকিৎসা করতে পারে না, সবাই জানাজানি হয়ে যায়। তখন ওই কবিরাজের মাঝে যেগুলো জিন ছিল সেই জিন দিয়ে এদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করে এবং ওই কবিরাজটা ওই মেয়েটার উপর কালো জাদু করে, সেটা পরে বুঝতে পারে। যখন ওই মেয়েটার উপর কালো জাদু করে ওই কবিরাজটা, তখন মেয়েটার স্বাভাবিক পরিবেশ থেকে যেরকম ছিল সেটা দ্বিগুণ হয়ে গেছে। হাত দড়ি দিয়ে বেঁধে রাখে, ওই দড়িটা ছিঁড়ে ফেলে দেয়, পা বেঁধে রাখে, পাটা ছিঁড়ে ফেলে দেয়। আগে 10 জন ধরলে যে শক্তি লাগতো এখন 20 জন ধরলে যে বেশি শক্তি লাগে। আগে গাছের উপর উঠতো, এখন গাছের মাথার উপর উঠে বসে থাকে। সব কিছু পরিবর্তন ডবল হয়ে গেছে, প্রমোশন হয়েছে। রুবেল এক ধরনের হতাশায় ভেঙে পড়ে, ভালো কোনো হুজুর খুঁজে পাচ্ছে না যে হুজুরের কাছ থেকে চিকিৎসা নেবে। তখন ওই সব যে 5টা জিন ছিল রুবেলের মাঝে, ওই জিনের মাধ্যমে জিন থেকে শোনার পরে হঠাৎ করে একদিন মোবাইল টিপতে একটা হুজুরের খোঁজ পায়, ওই হুজুরের সাথে কথা বলে এবং যেদিন হুজুরের কাছে আসবে তার আগার দিন তার ছোট মেয়েটা বাড়ি থেকে উধাও হয়ে যায়, খুঁজে পায় না। প্রচুর খোঁজে, কান্নায় ভেঙে পড়ে। মহল্লার 2-4টা ছেলে পেলে মিলে ঠিক দুপুর থেকে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সারা দিন খোঁজে, আর 10টা-11টা পর্যন্ত খুঁজতে মেয়েটাকে পায় না। তখন এক পর্যায়ে রুবেল বিশ্বাস করে মেয়েটা মনে হয় পাগলামি করছে এবং আমার 2 নম্বর মেয়ে হয়তো বা কোথাও কোনো ছেলের সাথে সত্যিই গেছে, আর 3টা মনে হয় চলে গেল, 2 বোনের সাথে মনে হয় কথাবার্তা হয়, এই জন্য মনে হয় চলে গেছে, আর ওই কবিরাজ মনে হয় ঠিকই বলেছে, এরকম বলতে শুরু করে। এক ধরনের মনের মধ্যে সন্দেহটা চলে আসে, এটা আসা কিন্তু স্বাভাবিক বিষয়। এইসব কিছু হওয়ার পরে হঠাৎ করে খুঁজতে 2টার দিকে একটা গাছের মাথার ওপর তার মেয়েকে একজন দেখতে পায় এবং চিৎকার করার কারণে মহল্লার পুরোটা লোক বের হয়ে যায়। যেহেতু জানেন এরকম অলৌকিক ঘটনা ঘটলে রাত 2টা কি 3টা কি কেউ যদি চিৎকার করে ওঠে, যেটা দিনেতে হলো 200 লোক, সে রাতে হলেও কিন্তু 100 লোক হবে। তখন লোক দিয়ে ভরে গেছে। তখন একজন বুঝতে পারছে তার মেয়ে হারিয়ে গেছে এবং এরকম সমস্যা হয়, তখন রুবেলকে ফোন দেয় এবং রুবেলের কথা শোনার পর তার মহল্লা থেকে কিছু লোক নিয়ে এবং মসজিদের হুজুরকে নিয়ে চলে যায় রুবেল ওই মহল্লায়। যাওয়ার পর রুবেল নিজেই গাছের উপর ওঠার পরে তার মেয়েকে আস্তে আস্তে হাত পায়ের দড়ি দিয়ে বেঁধে তখন আস্তে আস্তে নিয়ে আসার পর তার মেয়েকে বাসায় নিয়ে আসার পর পরের দিন ঠিক সকাল 10টার দিকে রওনা দেয় হুজুরের কাছে। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বসতে বলার পর বলে, আপনার কি সমস্যা সেটা আপনার সব আমাকে খুলে বলেন। তখন রুবেল বলে, আমি তো বলার আগে আপনি সব কিছু বুঝতে পারবেন। তখন বলতেছে, একটু দাঁড়ান। তখন ওই হুজুরটা
আগে রুবেলকে বলে যদি আপনার মেয়ের শরীরে কোনো তাবিজ তাকে খুলে ফেলে দেন, কেউ তাবিজ শিখেছে আমি করি না। তখন বলে তাবিজ আছে, তখন শরীর থেকে সব কিছু তাবিজ খুলে ফেলে দেয় এবং হুজুর রোকেয়া করতে শুরু করে। ঠিক 2-4 মিনিট পর রুবেলের ছোট মেয়ের শরীরে ঝাঁকি দিয়ে ওঠে এবং চিৎকার করে ওঠে, বলে আমাকে কেন এখানে ডেকেছিস। তখন হুজুর জিনদেরকে বন্দি করে দেয়, দেওয়ার পর বলতেছে তোরা কয়জন, বলতেছে আমরা 5 জন। তখন ওই রুবেল চিৎকার করে বলে না এরা 5 জন না, এরা আরও আছে। তখন রুবেলের মেয়ে রুবেলের উপর চিৎকার করে গলা বাঁধি শুরু করে এবং বলতেছে তুই চুপ, তুই মিথ্যাবাদী। তখন রুবেল বলতেছে তোর আরও জিন আছে, ওই জিনগুলোকে নিয়ে আয়, না নিয়ে আসলে কিন্তু এখানে আমি হাজির করব। তখন রুবেল ওই জিনকে হাজির করার জন্য দোয়াদত করে ফুরাই। হুজুর দেখে অবাক হয়ে যায়, বলতেছে আপনি তো সব কিছু পারেন। তখন রুবেল বলে দেখুন আমি পারি না, কিন্তু আমার সাথে কিছু জিন আছে, ওদের থেকে আমি সব কিছু শুনি এবং আমার পরিবারকে কন্ট্রোল করার জন্য এদেরকে আমি রেখে দিই। আর এদের সাথে আমার ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু এরা এরকম খারাপ কাজ করে না। আর খারাপ যারা কাজ করে তারা তো শয়তানরা ক্ষণিকের জন্য শক্তি বেশি পায়, সেটা তো আপনি ঠিকই জানেন হুজুর। এসব কিছু হওয়ার পরে হুজুর আবার প্রশ্ন করে ওই মেয়েটাকে তোরা হিন্দু না মুসলিম। তখন ওই জিনগুলো বলে আমরা মুসলিম। কেন, ওরা মাথার থেকে নিয়ে এসেছে। বলতেছে কে কি করছে কিভাবে বলে আরো জিন আছে। যে এই কথা বলার পরে ওই রুবেলের কথায় আরো 2টা জিন চলে আসে। তখন হুজুর প্রশ্ন করে তোরা এখন কয়জন জিন হয়েছিস? বলে আমরা এখন 7 জন। বলছে আরো আসিস? বলেন জানি না, কত সত্যি করে বল। করছে আরো আছে, আরো 7টা আছে, কিন্তু ওই 7টা আমাদের না, আমরা কিছুই জানি না। তখন হুজুর বলতেছে তাহলে ওটা মনে হয় অন্য চালানের হবে। তখন ওই 7টাকে বন্দি করার পরে যখন বন্দি করার পরে প্রশ্ন করে শুরু করে মেয়েটাকে কি কি কষ্ট দিয়েছি। বলে মাথা গরম করে দিই, হাত পায়ে কষ্ট দিই, বাড়ি থেকে বের করে নিয়ে যাই। আর আমরা এখানে উপরতে আসিনি, আমরা একা আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে। তখন হুজুর প্রশ্ন করে কি ক্ষতি করার জন্য পাঠিয়ে দিয়েছে, সব কিছু খুলে বল। বলতেছে একে ক্ষতি করার জন্য পাঠিয়েছে, শুধুমাত্র বাড়ি থেকে বের করে নিয়ে যায় ওর বদনাম করার। কেন, বাড়ি থেকে যদি একটা মেয়ে বের হয়ে চলে যায় 1 দিন 2 দিন এরকম করে বারবার যদি চলে যাওয়ার পর যদি বাড়িতে খুঁজে না পায়, প্রতিদিন যদি খোঁজা লাগে, তাহলে সেই মেয়েটার বদনাম অটোমেটিক হয়ে যাবে। এটা করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। তখন বলছি তাহলে তার 2 নম্বর মেয়েটা কোথায় সেটা বল। তখন ওই জিনগুলো বলে এটা আমি জানি না, আমরা জানি না 2 মেয়েটা কোথায়। কেন, এটা আমরা ছিলাম না, এটা অন্য কোনো দল ছিল। তখন হুজুর বলতেছে ঠিক আছে, এটা আমরা পরে দেখবো নি, এখন তুই শরীরে যেসব বান আছে বানগুলো কেটে দে। তখন ওই জিন বলে আমি কেন কেটে দেব, তুই কেটে দে, আমি পারবো না। তখন হুজুর তাদের সামনে বানগুলো সব কিছু কেটে দেয় এবং হুজুর বলে তোদেরকে এখন শেষ করে দেব, মেরে ফেলে দেব। এরকম করে ওই জিনগুলোকে জবাই করে শেষ করে দেয় এবং আগুন দিয়ে পুড়িয়ে সব কিছু তছনছ করে দেয়। কিন্তু ওই মেয়েটা ভালো হওয়ার কথা, ভালো হয়ে ফিরে আসবে, ভালো হয়ে বাসায় ফিরে যাচ্ছে। ফিরে আসার পর আপনারা ঠিক জানেন অন্য চালানের 7 জন আরও জিন আছে, ওই জিনগুলো তো আসতে পারে। যদি এটা চলে যায় তার চাচির করা জাদু, তাহলে এই 7 টাকার। তখন 3-4 দিন পর আবার সমস্যা হয়। তখন রুবেল আবার ওই হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর তখন জিন হাজির করার পর ঠিক আগেকার স্টেপে যখন প্রশ্ন করতে থাকে, তখন ওই জিনের মাঝে এক জিন বলে আমি কিছু বলতে চাই। বলে যে সমস্ত কালো জাদু তার মেয়ের সাথে করা হয়েছে, সমস্ত করেছে ওরই আপন ভাইয়ের বউ, মানে মেয়েটার চাচি। তখন রুবেল বলে করতে পারে, কেননা উনি এখন কবিরাজ, সপ্তাহে 2-3 রুগী দেখে আর খারাপ কাজগুলো বেশি করে। তখন হুজুর বলে বাদ দেন, উনি যা করে করুক, আমরা এখানে চিকিৎসা করতেছি। তখন ওই 7টা জিনকে বলে আপনাকে কে পাঠাইছে? তখন বলতেছে মেয়েটার বাবা সত্যি কথা বলার কারণে ওই একটা কবিরাজ আছে পাশের এলাকার, ওই কবিরাজের ব্যবসা বন্ধ হয়ে যায়, তার সংসার চালাতে কষ্ট হয়ে যায়। রাগে ক্ষিপ্তে ওই রুবেলের মেয়ের ক্ষতি করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে জাদু করে। তখন হুজুর বলতেছে ঠিক আছে, তাহলে তোরা জাদুই অবস্থায় থাক, তোদেরকে আমি শেষ করে দিচ্ছি। ওই 7টা জিনকে মেরে ফেলে দেওয়ার পর ওখান থেকে কিছু পানি পাড়া দেয় এবং কিছু আমল দেয়। এসব কিছু করার জন্য
আমল করার পরে বাসায় চলে আসে, আমল করতে থাকে। তারপরে আস্তে ধীরে কোনো সমস্যা হয় না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কিন্তু তার দ্বিতীয় মেয়েটা কোথায়, এখনও কোনো খোঁজ বাড়ায়নি। বেঁচে আছে না মারা গেছে কেউ জানে না। আপনারা সবাই তার দ্বিতীয় মেয়ের জন্য দোয়া করবেন। আর এই প্রথম এবং তৃতীয় মেয়েটা খুব সুখে আছে। লাগা দাও, আগা দাও। রুবেলের বয়স হয়ে গেছে, কিন্তু তার মেয়েদের বাচ্চা হয়ে গেছে। কিন্তু জুয়েলের বউ, জুয়েল এবার কি হলো লাস্টে, সেটা তো আমরা এখন জানি না। ওদের চিকিৎসা করতো, বয়স হয়ে গেছে, চিকিৎসার করতে পারে না, হাত মুখ বেঁকে গেছে, এবং এক রাতে ওই কবিরাজে যে কোনো একটা ভুলের কারণে কোনো শক্তিশালী জিনকে হাজির করেছিল। ওই জিন বশ না করার কারণে ওই জিনটা এমনভাবে মারছে, তিনি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকে এবং প্রতিদিন চিৎকার শোনা যায় রাত করে তার ঘরে। এবং তার এতে সন্দেহ করা হয় ওই জিনগুলো তার প্রতিদিন মারধর করে। কালো জাদু এমন ভয়ঙ্কর জিনিস, এমন পাপ কেউ ছাড়ে না। উনি পাপ কাজ করেছেন, তার শাস্তি পাচ্ছেন। নিজের ফ্যামিলি, নিজের সংসার আস্তে আস্তে ধ্বংস করে দিয়েছে। দেখুন তাদের ভাই যে আর ভাস্তি, তার ভাগনা, এদের ক্ষতি করার চেষ্টা করেছে, ক্ষতি করছে। একটা মেয়ে নেই, এখনো উদা হয়েছে। আমরা সবাই দোয়া করি রুবেলের দ্বিতীয় মেয়ের জন্য, তাই যেন ভালো থাকে, যেখানে থাকুক না কেন ভালো যেন থাকে, তার বাবা কাজ যেন ফিরে আসে যে দিনে হোক না কেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ঘটনাটি বাস্তব, একটি ফ্যামিলিকে নিয়ে একটি ফ্যামিলি তছনছ হয়ে গেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা।